Roland Barthes, The Death of the Author। তার লেখা এই এসেটা সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা করব, বিকজ ইটস এ ডিসকোর্স রাদার দ্যান আ ডিসকাশন। এর মধ্যে দিয়ে অনেক প্রশ্ন উঠে আসবে, তার উত্তর আমরা খুঁজব, কিন্তু কতটা সফলভাবে তার মানে ব্যাখ্যা করতে পারবো সেই প্রতিশ্রুতি দিতে পারছি না। কেন পারছি না সেটাও ব্যাখ্যা করব একটু পরে। আমাদের মাইথোলজিতে পুরাণে এক জায়গায় রসিকতা করে বলা হয়েছে শিব মারা গেছেন। শিব মানে শিব ঠাকুর, মহাদেব যাকে আমরা বলি। কেন এরকম কথা বলছেন বিদূষক? তার ব্যাখ্যা যখন চাওয়া হয় তখন বলেন যে হরিহর আত্মা কথায় আছে, অর্থাৎ খুব প্রাণের বন্ধু। হর বা মহাদেব শিবের প্রাণের বন্ধু হলেন হরি, শ্রী বিষ্ণু, শ্রীহরি। তিনি তাকে হরণ করেছেন। আর মহাদেবের অর্ধাঙ্গিনী গৌরী বা পার্বতী, তিনিও তার অর্ধ অঙ্গ হরণ করেছেন। দুজনে মিলেই যখন তার অঙ্গ মানে তাকে অর্ধেকভাবে হরণ করেছেন, অতএব শিব মারা গেছেন। কিন্তু আমরা জানি ভগবান হচ্ছেন ইমমর্টাল, তিনি কি করে মারা যাবেন? এখন এরকম একটা মজার অথচ ক্রিপ্টিক উদাহরণ দিয়ে কেন শুরু করলাম সেটা একটু ধৈর্য ধরে শুনতে হবে। তার কারণ রোল্যান্ড বার্থ বলছেন যে দ্য ডেথ অফ দ্য অথর মানে কোনো একজন লেখকের মৃত্যু নয়, মানে শারীরিক মৃত্যু নয়। তাহলে কোন মৃত্যুর কথা বলছেন তিনি? সেটাই এখানে ব্যাখ্যা করব স্টেপ বাই স্টেপ। In his story Saracen, Balzac, describing a castrato disguised as a woman, writes the following sentence: "This was woman herself, with her sudden fears, her irrational whims, her instinctive worries, her impetuous boldness, her fusings, and her delicious sensibility." Who is speaking thus? Is it the hero of the story bent on remaining ignorant of the castrato hidden beneath the woman? Is it Balzac, the individual furnished by his personal experience with a philosophy of woman? Is it Balzac, the author, professing literary ideas on femininity? Is it universal wisdom, romantic psychology? We shall never know, for the good reason that writing is the destruction of every voice, of every point of origin. Writing is that neutral, composite, oblique space where our subject slips away, the negative where all identity is lost, starting with the very identity of the body writing. The body writing, আমাদের প্রথমে কথাগুলো মাথার ওপর দিয়ে যাবে। টু বি ভেরি অনেস্ট, মনে হবে যে রাইটিং is neutral, composite, oblique space where our subject slips away. এটা কেমন কথা হলো? সাবজেক্ট তো ধারণ করে রেখেছে সব কিছুকে। আমি উদ্দেশ্য সম্পর্কে যা বলছি সেটাই বিধেয়
সাবজেক্ট প্রেডিকেট, একটা আর্গুমেন্ট এস্টাবলিশ করতে গেলে তো এভাবেই করতে হয়। আমার পার্সপেক্টিভই তো আমি বলবো, বা একজন অথর তো তাঁর পার্সপেক্টিভই বলবেন, বাট ইট ইজন্ট দ্যাট ইজি। এখানে যে বালজাকের এই লাইনটার উদাহরণ দেওয়া হয়েছে, তাতে রোল্যান্ড বার্থ বলছেন যে এই কথাটা কার সেটা নির্দিষ্ট করে বলা নেই, একটা লেখার অংশ, কিন্তু এই স্পিচটা অ্যাকচুয়ালি কে বলছে? যে ন্যারেটর, সে ন্যারেটর মানেই কি অথর? আমরা বলতে পারি হ্যাঁ, কিন্তু ন্যারেটর আর অথরের মধ্যে ডিফারেন্স থাকে। ওমনিশিয়েন্ট ন্যারেটর বলেও যদি কেউ হন, যার কথা আমরা বিশ্বাস করে নিই, পাঠকেরা বিশ্বাস করে নেয় নির্বিচারে, যে লেখক যখন এটা বলছেন তার মানে সত্যিই হবে, দ্যাট ডাজন্ট মিন দ্য রাইটিং ইজ অটোবায়োগ্রাফিক্যাল। সবসময় কিন্তু তা হয় না। আর এখানে এই যে বলছেন যে destruction of every voice, writing is the destruction of every voice, of every point of origin. এই যে অরিজিন, কোনো কিছুর জেনেসিস যদি আমরা দেখি, গঙ্গার উৎপত্তি কোথায়? না গঙ্গোত্রী হিমবাহ থেকে। কিন্তু তারপর তার থেকে যে উপনদী, শাখা নদী বেরিয়েছে, সেই নদীগুলো যখন সমুদ্রে গিয়ে মিশছে, তখন তো সবটাই মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তখন আমি নির্দিষ্ট করে কি চিহ্নিত করতে পারছি এটা কোন নদীর জল? সাগরে গিয়ে তো সমস্ত নদীই মিশেছে। সেরকমই রাইটিং, এর জন্য গোড়ার কথা একেবারে আমাদের দেখতে হবে। একটু রেফারেন্স হিসেবে এখানে আসবে টি.এস. এলিয়টের ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। যদিও রোল্যান্ড বার্থ সেটাকে পুরোপুরি সমর্থনও করেননি বা সেটাকে পুরোপুরি ডিসমিস করেও দেননি, কিন্তু তার সঙ্গে ওনার বক্তব্যের খানিক সাদৃশ্য আছে, খানিকটা, পুরোটা নয়। এলিয়ট যেরকম সেখানে তার এসেতে বলছেন ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টে, যে একটা ক্যাটালিস্টের সঙ্গে তুলনা করেছেন তিনি রাইটিং প্রডিউস করাকে। সেই ক্যাটালিস্ট যেমন একটা রাসায়নিক বিক্রিয়ায় কাজ করে, তার বেগটা বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, এবং বিক্রিয়াজাত পদার্থ যেটা তৈরি হয় তার ওপর প্রভাব বিস্তার করে। সেরকমই লেখক কোন উদ্দেশ্য নিয়ে লিখছেন, পাঠকও যে সেই একই উদ্দেশ্য নিয়েই পড়বে তার কিন্তু কোনো মানে নেই। একটা গান, একটা কবিতা, একটা নাটক, হোয়াট এভার দ্য ওয়ার্ক ইজ, আমরা যা মানে তৈরি করব সেটাই মানে, অথবা সেটাও মানে নয়। কোনো একটা সুনির্দিষ্ট মানে হয় না। এই যে বললাম কোনো সুনির্দিষ্ট মানে হয় না, তার মানে বোঝা যাচ্ছে আমরা মানে, মিনিং আরোপ করি, ইম্পোজ করি। যা কম্পোজ করা হয় তার উপর আমরা মিনিং ইম্পোজ করি। এটাই রোল্যান্ড বার্থের এই এসের প্রথম চ্যাপ্টার, প্রথম প্যারাগ্রাফের মোদ্দা কথা, সারাংশ। যেহেতু এসেটা অনেক বড়, আমি লাইন বাই লাইন এখানে অ্যানালিসিস করার সময় নেই, এবং অনেক এক্সট্রা রেফারেন্সও আসবে। আমি মেন কিছু জায়গা, হাইলাইটেড পোর্শনস পড়ছি। The author
still reigns in the histories of literature, biographies of writers, interviews, magazines, as in the very consciousness of men of letters, anxious to unite their person and their work through diaries and memoirs. The image of literature to be found in ordinary culture is tyrannically centered on the author, his person বলতে এখানে his personality, his life, his tastes, his passions, while criticism still consists for the most part in saying that Baudelaire's work is the failure of Baudelaire, the man. Van Gogh's his madness, Tchaikovsky's his vice. The explanation of a work is always sought in the man or woman who produced it, as if it were always in the end, through the more or less transparent allegory of the fiction, the voice of a single person, the author confiding in us. কিন্তু রোলা বার্থ বারবার বলছেন এই ভয়েস শুধু ন্যারেটরের বা অথরের একার নয়। অথর নিজেকে ভাগ করছেন দুই ভাগে বা অনেকগুলো ভাগে। লিখছেন তো অথরই, একজনই লিখছেন, সে তিনি যেই হন না কেন, যে ন্যাশনালিটির হন, যেখানকারই মানুষ হন না কেন, পুরুষ হন মহিলা হন যাই হন, তিনি যে লিখছেন তিনি তার ডুয়াল সেলফ বা মাল্টিপল সেলফ সেখানে কাজ করছে। কোন অবস্থায় তিনি লিখছেন, কোন অবস্থায় পাঠক তাকে পড়ছে, এবং তিনি কোথাকার মানুষ, এই বিশেষত্বর গণ্ডিগুলোকে বাদ দিলেও আমরা যে ইউনিভার্সাল আপিলের কথা বলি, তার মানে সেখানে মনে হয় কোথাও একটা সব কিছু এক হয়ে গেছে। এটা তো আফটার অল মানুষের কথা, হিউম্যান ইমোশনসের কথা। ইমোশনস, ইন্টেলেক্ট, এই জিনিসগুলোর সুবিধার জন্য আমরা অনেক ভাগে ভাগ করে নিয়েছি, কিন্তু এই ক্রিটিসিজমের, ট্র্যাডিশনাল লিটারেরি ক্রিটিসিজমের সঙ্গে রোলা বার্থের বক্তব্যের মূল ডিফারেন্সিয়েশনটা হলো রাইটিং রেকর্ডস দ্য অথার্স আইডিয়াস। এটা ট্র্যাডিশনাল লিটারেরি ক্রিটিসিজম বলে যে আমার, ধরা যাক আমি অথর, আমার লেখার মধ্যে দিয়ে আমার চিন্তাভাবনা প্রকাশ পাচ্ছে, আমি যা ভাবছি সেটাই আমি লিখছি। কিন্তু বার্থ বলবেন না, it does not records what the author thinks and feels. It is more complex. Writing, ekriture, French ওয়ার্ডটা যেখান থেকে এসেছে রাইটিং কথাটা, is more complex than just putting thoughts into words. ট্র্যাডিশনাল লিটারারি ক্রিটিসিজম, যেটা চিরাচরিত পদ্ধতিতে আমরা বলে আসি, দ্য টেক্সট ইজ আ রিফ্লেকশন অফ দ্য রাইটার্স মাইন্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স। আর বার্থ কি বলছেন? আ টেক্সট ইজ জেনারেলি আ প্লে অফ ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড প্রিভিয়াস টেক্সট। এই প্রিভিয়াস টেক্সট কথাটাতে আমাদের মনে পড়বে এলিয়টের ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট লেখার কথা, এসেটার কথা, যেখানে আমার পূর্বজ লেখক যারা যারা আছেন তাদের কালেকটিভ কনশাস বা আনকনশাস সবটাই কিন্তু আমার লেখার মধ্যে ফুটে ওঠে, কাজ করে, এবং শব্দগুলো যে আমি ব্যবহার করছি সেগুলো আমি কোথাও না কোথাও থেকে নিচ্ছি। অর্থাৎ সম্পূর্ণ আমার, নতুন করে আমি কোথাও
আবিষ্কার করছি বা তৈরি করছি এরকমটা কিন্তু নয়। আমি আইডিয়াটা প্রডিউস করতে পারি, আইডিয়াটা নতুন হতে পারে, কিন্তু আইডিয়াটা কি সত্যিই নতুন, খুব নতুন? সেটা রোলাবার্থ কোয়েশ্চেন করছেন। তার সপক্ষে তিনি যুক্তি দিয়েছেন, ইন ফ্রান্স মালারমে ওয়াজ ডাউটলেস দ্য ফার্স্ট টু সি অ্যান্ড টু foresee in its full extent the necessity to substitute language itself for the person who until then had been supposed to be its owner. For him, for us too, it is language which speaks, not the author. এতেও আমাদের প্রথমে মাথায় ঢুকবে না যে ল্যাঙ্গুয়েজ কথা বলছে, অথর নন, সেটা কি করে হয়? একজন ইন্ডিভিজুয়াল না লিখলে কি করে হয়? বিষয়টা খুবই গোলমেলে, কিন্তু উভয় মতবাদের সপক্ষেই যুক্তি আছে। এই যে আমরা বলি কোনো বিশেষ ধর্মগ্রন্থ, সেটা কেউ লেখেননি, সেটা ভগবানের মুখ থেকে নিঃসৃত হয়েছে, অথচ আমরা লিখিত রূপে তাকে পাই। আবার এটাও বলি, বেদকে যেমন আমরা অপৌরুষেয় বলি, যে এটা কেউ রচনা করেননি, সৃষ্টি করেছেন। অর্থাৎ মন্ত্রগুলো কেউ দর্শন করেছেন, মন্ত্রদ্রষ্টা ঋষিরা বেদের মন্ত্রগুলোকে দর্শন করেছেন, কিন্তু তারা রচনা করেননি। অর্থাৎ ইট ওয়াজ দেয়ার, দে হ্যাভ ডিসকভার্ড ইট, দে ডিডন্ট প্রডিউস ইট। একদম সহজ করে বললে। এতক্ষণ ধরে আমরা বলছিলাম যে অথরকে আমরা কিভাবে রিমুভ করে দিচ্ছি, তার অনেকগুলো কারণ আছে, যার মধ্যে অন্যতম হলো একটা ক্যাপিটালিস্ট মাইন্ডসেট। অথরকে যে অথরিটিটা দেওয়া হয় সেটা অনেকটা ক্যাপিটালিজম বা ধনতান্ত্রিক মতবাদে, যদি মার্কসিস্ট ক্রিটিকদের মতে পড়ি, তাহলে তারা বলছেন যে this sounds commercial because everything is a production and the one who produces it, তিনি হচ্ছেন অথর, তিনি হচ্ছেন মালিক। জিনিসটা তিনি প্রডিউস করেছেন মনে হবে। এই যে শাহজাহান তাজমহল তৈরি করেছেন আমরা বলি, বা একজন ডিরেক্টর ফিল্ম তৈরি করেছেন আমরা বলি, কিন্তু তার পেছনে অনেক কলাকুশলী থাকেন, সবাই মিলে কাজটা হয়। তিনিও করেছেন, তিনিই সিংহভাগ কাজটা করেছেন, কিন্তু তিনিই করেননি। এখন কথা উঠবে যে কোনো একজন লেখকের রচনা যদি হয়, তাহলে ডেথ অফ দ্য অথর কীভাবে খাটছে, কীভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে? আমি লিখেছি, আমাকে কেউ সাহায্য করেননি, আমি কোনো বই থেকেও রেফারেন্স নিইনি, কোথাও থেকে টুকিনি, কোনো চুরিবিদ্যে ফলাইনি, সম্পূর্ণ আমার মস্তিষ্কপ্রসূত আইডিয়া, ভাবনা, চিন্তা, বিশ্লেষণ, সমস্ত কিছু আমার। সেটাকেই, সেই অথরিটিটাকেই, এই ক্যাপিটালিস্টিক টেন্ডেন্সিটাকে চ্যালেঞ্জ করছেন রোলাবার্থ, এবং তিনি বলছেন, to give a text an author is to impose a limit on that text, to furnish it with a final signified, to close the writing. Such a conception suits criticism very well, the latter then allotting itself the important task of discovering the author.
Beneath the work, when the author has been found, the text is explained. Victory to the critic. Hence, there is no surprise in the fact that historically the reign of the author has also been that of the critic, nor again in the fact that criticism is today undermined along with the author. এই যে অথর গড, অথরের যে অথরিটি আছে, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন, তিনি লিখছেন। তার এই যে অহংবোধ, সেই আই অ্যাম দ্য অথর, এই আইকে তিনি বলছেন, রোলাবার্থ বলছেন, ইটস অ্যান এমটি সিগনিফায়ার। এই আই এর কোনো ভ্যালিউ নেই। এই আই মানে উই হতে পারে এখানে। আবার যেখানে উই বলছেন সেটা গৌরবে বহুবচন হতে পারে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, প্লে অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নাথিং এলস। একইভাবে সেখানে আবার আগের প্রশ্নটায় ফিরে যাচ্ছেন, যেভাবে তিনি শুরু করেছিলেন। There is, however, someone who understands each word in its duplicity and who, in addition, hears the very deafness of the characters speaking in front of him, this someone being precisely the reader, or here the listener. Thus is revealed. রিডারের দায়িত্বটাকে তিনি কোনোভাবেই এড়াতে পারছেন না, অস্বীকার করতে পারছেন না, যে একজন যেমন দিচ্ছেন, প্রডিউস করছেন, দাতা যেমন আছেন, গ্রহীতাও তো কাউকে হতে হবে যে রিসিভ করছে। রিডার, রিডিং ইজ রিক্রিয়েটিং। অ্যাকচুয়ালি রিক্রিয়েশন মানে শুধু এখানে একটা অলস দুপুরে বসে বসে কোনো আরামদায়ক কাজ করা, কোনো হবি পারসিউ করা বোঝায় না। রিক্রিয়েশন কথাটার মধ্যেই আছে রিক্রিয়েশন, রিক্রিয়েট করা, পুনরায় কোনো কিছু সৃষ্টি করা। রিডারের কাজ সেটাই। ক্লাসিক ক্রিটিসিজম, রোলাবার্থ বলছেন, has never paid any attention to the reader. For it, the reader is only the person in literature. We are of good society the very thing it sets aside, ignores, smothers or destroys. We know that to give writing its future, it is necessary to overthrow the myth. The birth of the reader must be at the cost of the death of the author.